জ্বালানি তেল ও গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে শিল্প কারখানার উৎপাদন, আমদানি ও রপ্তানিতে। ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার বলছে, শিল্প উৎপাদন কমে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমবে। আবার বাড়তি দামে আমদানির কারণে ভর্তুকির বোঝা ভারী হবে সরকারের। তবে এই পরিস্থিতিকে কোনো দুর্ঘটনা নয়, বরং বিগত সরকার ও উদ্যোক্তাদের উদাসীনতার ফল বলে মনে করা হচ্ছে। রাকিব হোসেনের রিপোর্ট। বিশ্ববাজারে অস্থিরতার চাপে মাসখানেক ধরে দেশি বিদেশি সব উৎস থেকে বাড়তি দামে জ্বালানি তেল গ্যাস আমদানি করছে সরকার। জেট ফুয়েল ও এলপিজির দাম বৃদ্ধি করে কিছুটা সমন্বয় করা হলেও ভোক্তা পর্যায়ে মূল্য বাড়েনি অকটেন, ডিজেল কিংবা গ্যাসের। কিন্তু এসব জ্বালানির প্রাপ্তিতে দেখা দিয়েছে সংকট। ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বলা হয়, কেবল গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে। খরচ বেড়েছে রড, সিমেন্ট, এমনকি ওষুধ উৎপাদনেও। শুধু তাই নয়, ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানি পণ্যের জাহাজ ভাড়াও। জ্বালানি অনিশ্চয়তা প্রতি মাসে ক্রয়াদেশগুলোকে স্থায়ীভাবে অন্য দেশগুলোতে চলে যাচ্ছে। তৈরি পোশাক খাতের হারানো বাজার অংশীদারিত্ব একবার হাতছাড়া হয়ে গেলে পুনরায় দখল করা কাঠামোগতভাবে অত্যন্ত কঠিন। আলোচনায় বক্তারা বলেন, বিগত দিনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির সুযোগ থাকলেও উদাসীন ছিল সরকার। প্রস্তুতি নেননি উদ্যোক্তারাও, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। 37টা এলওআই দেওয়া হয়েছিল, এটা কাইন্ড অফ বাইন্ডিংস। ওখানে মাননীয় হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে, যেখানে বলেছে যে আপনারা রিভাইজ করতে পারেন, রিভিজিট করতে পারেন, রিনেগোসিয়েট করতে পারেন। সেটা না করে সাডেনলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই যে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ আপস্ট্রিম রেগুলেটরের কাজ করে না, তারা কি করে? কোম্পানির চেয়ারম্যান হয়, কোম্পানির মেম্বার হয়, হয়ে সেটা চালায় এই যে মুনাফা ভাগ বাটোয়ারা কীভাবে করতে হয় নেপথ্যে, এবং বড় বড় প্রজেক্ট নেয়। সেই প্রজেক্টে সাতক্ষীরার মতো জায়গায় যেখানে কোনোদিন গ্যাস যাবে না, সেখানেও গ্যাস নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করে সেখানেও 1700 কোটি টাকা মাটির তলায় দিয়ে দিয়েছে। আপনারা এনার্জি এফিসিয়েন্সি ঠিক মতো করেন না, 2 পয়সা বেশি লাগলে করতে চান না। রিনিউয়েবল এনার্জি করবেন ইনভেস্টমেন্ট। ডিজিএম এর প্রেসিডেন্টের সাথে আমি টক শো করলাম 2 দিন আগে, উনি বললেন না, বেশিরভাগই করতে চায় না। অ্যান্ড সরকার যতটুকু দিতে পারছে অতটুকুই নেন, এর বিয়ন্ডে আপনারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করেন। অনুষ্ঠানে শিল্প সচিব জানান, চলতি বোরো মৌসুমে প্রায় 6.5 লাখ টন সারের চাহিদা রয়েছে, কিন্তু গ্যাসের অভাবে ঠিকমতো চলছে না কারখানাগুলো। মুন্সিগঞ্জে ওষুধের কাঁচামাল উৎপাদন ব্যাহত হবার বিষয়টিও তুলে ধরেন তিনি। 6.5 লক্ষ মেট্রিক টন আমাদের লাগবে, কিন্তু আমাদের হাতে এখন মজুত নাই। সেই কারণে আজকে যে ক্রাইসিসটা হচ্ছে মানে এনার্জি নিয়ে, সেটার ভুক্তভোগী আমরা শিল্প মন্ত্রণালয় নিজেও। চলতি অর্থবছরে একদিকে জিডিপি প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়াতে হবে বলে আশঙ্কা করছে ঢাকা চেম্বার। রাকিব হোসেন, 71, ঢাকা। মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে দেশীয় উৎস থেকেও জ্বালানি সংগ্রহে ব্যয় বেড়েছে সরকারের। এই সুযোগে বেসরকারি রিফাইনারিগুলো বাড়তি মুনাফা করলেও প্রায় অচল হয়ে পড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইআরএল। তাই বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে মালয়েশিয়া, নাইজেরিয়া সহ 4টি দেশ থেকে ক্রুড আমদানির প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, আরও আগে উদ্যোগ নেওয়া হলে কিছুটা স্বস্তি পেত সরকার। রাকিব হোসেনের আরও একটি রিপোর্ট। তেলের অভাবে ফিলিং স্টেশন বন্ধ কিংবা সচল পাম্পে মজুদ ফুরিয়ে যাওয়ার আতঙ্ক এখন প্রতিনিয়ত ভোগাচ্ছে গ্রাহকদের। যুদ্ধবিরতির খবরেও স্বস্তি আসেনি তাদের মধ্যে। কালকে 5:40 দাঁড়াইছি, পাম্পে ঢুকছি, 10 টাকার সামনে কই তেল নাই। রাত্রে আবার গাড়ি রাই 3:30 বাজে বাসায় গেছি, বাসায় পাশেই আবার আসছি। এটা খুবই অবাস্তব যে আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিয়ে আবার মেডিকেলে অফিস করব। এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমরা এখন নিয়মিত তেল পাই, তখন স্বস্তিটা আমরা ফিল করতে পারবো। এখন যুদ্ধ থামার পরেও যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, তখন তার স্বস্তি আসবে। মূলত ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহে অঘোষিতভাবে রেশনিং থেকেই ভোগান্তির শুরু, যা গড়িয়েছে অবৈধ মজুদ পর্যন্ত। অথচ অবৈধ মজুদ ঠেকানোর পাশাপাশি আমদানি ঘাটতি আড়াল করতেই এই পথে হাঁটে সরকার। তথ্য বলছে, যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালী বন্ধ হলে আটকা পড়ে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ, যার ফলে বর্তমানে প্রায় অচল ইস্টার্ন রিফাইনারি, যে কারণে সরকারকে মনোযোগ দিতে হয় অপরিশোধিত তেল আমদানিতে। শুধু তাই নয়, চলতি মাসের শুরু থেকে বেসরকারি রিফাইনারিগুলো থেকেও কিনতে হচ্ছে চড়া দরে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া, নাইজেরিয়া সহ 4টি দেশ থেকে ক্রুড আমদানির প্রস্তাব দিয়েছে ইআরএল। একটু দুঃখজনক যে তারা ঠিকমতো ব্যবস্থা করে নাই। মালয়েশিয়ায় ক্রুড আছে, নাইজেরিয়াও ক্রুড আছে, নাইজেরিয়া অনেক ক্রুড আছে, কিন্তু কথা হচ্ছে যে নাইজেরিয়া তো অনেক দূরে
এবং নাইজেরিয়ার কতখানি দেওয়ার এই মুহূর্তে ক্যাপাসিটি আছে সেটা আমরা জানি না, কিন্তু পেলে ভালো এবং এটা একটা ব্যবস্থা করে রাখা উচিত। এদিকে মাসখানেক ধরে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হচ্ছে এলএনজি, যা আর্থিকভাবে ভীষণ চাপে ফেলেছে সরকারকে। যুদ্ধবিরতির খবরেও যেখানে স্বস্তি নেই, কেননা ক্ষতিগ্রস্ত কাতার এলএনজি যুদ্ধের মধ্যেই কিছু চুক্তি বাতিলের ঘোষণা দেয়। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে খোলা বাজার থেকে সরে আসার সুযোগ নেই, তবে দীর্ঘমেয়াদে নজর দিতে হবে মধ্যপ্রাচ্যের বাইরের উৎসগুলোতে। স্পট থেকে ইমিডিয়েটলি ফুললি বের হয়ে আসার সুযোগ নেই। এখন আমাদের একটা ডিপ্লোমেটিক কূটনৈতিক সম্পর্ক দরকার কাতারের সাথে, তারা যাতে আমাদের যে লং টার্মের যে বেসিসটা আছে সেটা যাতে সচল করে দ্রুত। কারণ আপনি দেখতে পারেন লং টার্ম G2Gর যে প্রাইসটা সেটা কিন্তু আসলে কোয়াইট অ্যাট্রাকটিভ। এইদিকে আবার অস্ট্রেলিয়ায় গ্যাস প্রোডাকশন হয়, ইন্দোনেশিয়াতে হয়, মালয়েশিয়াতে হয়। তো এইসব জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত কনডেনসেটটা কিন্তু সেই অর্থে একটা খুব ভ্যালুয়েবল কিছু না, এটা অলমোস্ট একটা ফেলা জিনিসের মতো, ওয়েস্টের মতো। হ্যাঁ, এটা কিন্তু সহজে চেষ্টা করলে আনা যেতে পারে, যেহেতু আমাদের কনডেনসেট রিফাইনারি আছে। এই মুহূর্তে অকটেন ডিজেলের পাশাপাশি পেট্রোল আমদানি করে সরকারিভাবে মজুদের পরামর্শও দেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবরও কমেনি। জ্বালানি তেলের সংকট, ফলে আগের মতোই ভোগান্তিতে চালকরা। জ্বালানি তেলের তীব্র সংকট ও পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষেরও। রাজধানীর পাম্পগুলোতে এখনও রয়েছে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের, যার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। যুদ্ধবিরতি স্থায়ী হলে আগামী সপ্তাহ থেকে দেশে পেট্রোল অকটেনের ঘাটতি কিছুটা কমতে পারে বলে আশা করছেন গ্রাহকরা। তেলের পাম্প হলে ওরাও তো জড়িত আছে মনে হচ্ছে আর কি। তেলের পাম্পে যারা আছে স্টক করে রাখছে বা বাইরে মানুষ স্টক করতেছে, এই যে গাড়িওয়ালা স্টক করতেছে, অনেকে বাইরে বিক্রি করতেছে বেশি লাভের জন্য। মানে আমরা তো বাঙালি, আমাদের নীতি ভাবনা পরিবর্তন আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। আমরা একটু যদি ডিসিপ্লিন যদি মেনটেন করি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গতকাল তেল নিতে আসলাম, আমি 11টার দিকে সিরিয়াল দিলাম, 7:30 পর্যন্ত এই শাহবাগে মোড়ে আসলাম, আসার পরে তো পাম্পেই বন্ধ। প্রায় 8 ঘন্টা আমি কালকা বৈশা থেকে গেলাম, তেল পাইলাম না। আজকে আবার আসলাম, সকাল 6টা বাজে সিরিয়াল দিলাম, এখন পর্যন্ত তেল পাই নাই, সামনে আরও 3 গাড়ি আছে। অন্তর্বর্তী সরকার বাতিল করলেও বরাদ্দ বাড়িয়ে আবারও অনুমোদন দেওয়া হয়েছে বিতর্কিত সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যা নেওয়া হয়েছিল মূলত আওয়ামী এমপিদের জনতুষ্টির জন্য। অথচ প্রথম একনেকেই তা পাশ হয়েছে 368 কোটি টাকার অতিরিক্ত খরচে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ সংকটের এই সময় এ ধরনের প্রকল্প নেওয়া ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন ইমদাদ হুসাইন। সাভারের তালবাগ এলাকার এই কবরস্থানটি পাকা করা হয় আওয়ামী সরকারের সংসদ সদস্যদের জন্য নেয়া বিতর্কিত ইচ্ছিপূরণ প্রকল্পের টাকায়। 2022 সালে হাতে নেয়া 1082 কোটি টাকার ওই প্রকল্প ঘিরে সমালোচনা ছিল শুরু থেকেই। মূলত বিভিন্ন সংসদীয় আসনে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের কবরস্থান, মসজিদ, বাড়ির রাস্তার উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল এটি। শেখ হাসিনা ক্ষমতায় থাকা পর্যন্ত যেখানে ব্যয় হয় 700 কোটি টাকা, কিন্তু প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা না থাকায় অন্তর্বর্তী সরকার এসে বাতিল করে দেয় প্রশ্নবিদ্ধ এই উদ্যোগ। তাই বাদ পড়া এই প্রকল্প আবারও বাস্তবায়নের উদ্যোগ নেয় ক্ষুব্ধ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এটা তো অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হয়েছিল, আমরা শুনেছিলাম। এখন সেটাকে আবার নিয়ে আসা মানে হচ্ছে বিএনপি সরকার আসলে অবারিত দুর্নীতি এবং লুটপাটের পথ তৈরি করতেছে। আমরা যেখানে চেয়েছিলাম যে একটা জবাবদিহিতামূলক সরকার, সেখানে আমরা দেখছি আরও বেশি দুর্নীতি পরায়ণ একটা সরকার, যে রাষ্ট্রের টাকা দলের নেতাকর্মী পকেটে ঢুকানো। তাহলে আমরা আহ্বান জানাবো এই ধরনের প্রকল্পগুলো বাতিল করে। তথ্য বলছে 1082 কোটি টাকার ওই প্রকল্পে যোগ করা হয়েছে বেশ কয়েকটি অনুষঙ্গ। এছাড়া 64% কাজ শেষ হওয়ায় একেবারে বাদ দিতে চায় না বর্তমান সরকার, তাই নেওয়া হয়েছে পুরোপুরি বাস্তবায়নের উদ্যোগ। এজন্য 368 কোটি টাকা ব্যয় বাড়িয়ে অনুমোদন দেয়া হয়েছে নতুন সরকারের প্রথম একনেকে। আরও আশ্চর্যের তথ্য হলো 700 কোটি টাকা ব্যয়ের পর বাতিল হওয়া প্রকল্প 1450 কোটিতে অনুমোদন পাওয়ায় প্রকৃতপক্ষে সরকারের খরচ বাড়ল 750 কোটি টাকা, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। এতে করে একক সিদ্ধান্ত গ্রহণের এবং পছন্দের ক্ষমতাটা বেড়ে গেল। প্রকৃতপক্ষে জনস্বার্থে চিন্তা করলে খুব যৌক্তিক না। আবার এই প্রকল্পটিতে সরকারের এই প্রাথমিক পর্যায়ে খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। 368 কোটি টাকা ব্যয় বাড়ানোর বিষয়ে এলজিইডি বলছে, যথাযথভাবে বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রকল্পটির। ইমদাদ হোসাইন,
একাত্তর, ঢাকা। রপ্তানি আয়ের অব্যাহত পতন আর আমদানির চাপ বাড়ায় প্রায় 17 বিলিয়ন ডলারে উঠেছে বাণিজ্য ঘাটতি, যা মাত্র এক মাসের ব্যবধানে বেড়েছে 3 বিলিয়নের উপরে। বাংলাদেশ ব্যাংকে তথ্য প্রকাশ করেছে, সেই অনুযায়ী সবশেষ অর্থ বছরে 8 মাসে যা ছিল $14 বিলিয়ন, সেই হিসাবে বছর ব্যবধানেও ঘাটতি বেড়েছে $3.25 বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়, বছর ব্যবধানে কিছুটা কমে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে বিলিয়ন ডলারে, যদিও আগের অর্থ বছরের একই সময় তা ছিল প্রায় 1.5 বিলিয়ন। আর আর্থিক হিসাবে উদ্বৃত্ত ছাড়িয়েছে $4 বিলিয়ন। অন্যদিকে সার্বিক ভারসাম্য উদ্বৃত্ত প্রায় $3.5 বিলিয়ন। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় জ্বালানি সংকট। এতে বৈশ্বিক তেল রপ্তানি কমে 44%, টাকার অঙ্কে যা $6 ট্রিলিয়ন বেশি। এই ক্ষতির পুরোটাই বহন করে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো। তবে এই ঘাটতি পূরণে রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধে ভেঙে পড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় অপরিশোধিত তেলের রপ্তানি কমে 44%। এই ক্ষতির প্রায় পুরোটাই বহন করে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো। তথ্যমতে 2 মাসে অঞ্চলটির রপ্তানি কমেছে 206 মিলিয়ন ব্যারেল, অর্থের অঙ্কে যেখানে ক্ষতির পরিমাণ $6 ট্রিলিয়ন বেশি। তবে মধ্যপ্রাচ্যের তেলের ঘাটতি পূরণে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। মার্চের তুলনায় এপ্রিলে তেল রপ্তানি বাড়াতে পারে দেশটি। কেপলারের তথ্য অনুযায়ী চলতি মাসে ওয়াশিংটনের তেল রপ্তানি স্পর্শ করবে 54 মিলিয়ন ব্যারেলের মাইল ফলক। আগের মাসেও যা ছিল 39 মিলিয়ন, অর্থাৎ মাসের ব্যবধানে রপ্তানি বাড়ছে 34%। যদিও যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে আর্থিক চাপে মার্কিন অর্থনীতি। অর্থনৈতিকভাবে ইরান যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী রাশিয়া। দেশটির তেল রপ্তানিতে ছিল অসংখ্য নিষেধাজ্ঞা, তবে যুদ্ধ শুরুর পর এসব নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এছাড়া তেল সংকটে বহু দেশ ধর্ণা দেয় রাশিয়ার কাছে, ফলে রেকর্ড বিক্রিতে মস্কোর আয় পৌঁছায় 2022-এর পর সর্বোচ্চে। রয়টার্সের তথ্য অনুযায়ী এপ্রিলেই দেশটির তেল রাজস্ব $9 বিলিয়ন পৌঁছাবে। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে বেশিরভাগ সময় তেলের দাম ছিল ব্যারেল প্রতি $100 উপরে। 2 এপ্রিল যা সর্বোচ্চ $128 ওঠে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে অপরিশোধিত তেলের গড় দাম ছিল $65। কেপলারের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর তেল রপ্তানিতে ধস নামে ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের। ফেব্রুয়ারির 469 মিলিয়ন থেকে মার্চে নেমে আসে 263 মিলিয়ন ব্যারেলে। তবে বন্দরের অবস্থান ও পাইপলাইনের বিকল্পের উপর নির্ভর করে কিছুটা কম ক্ষতিগ্রস্ত হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে বৈশ্বিক জ্বালানির মূল্য বৃদ্ধিতে রপ্তানি কমলেও আর্থিকভাবে লাভবান হয় সৌদি আরব ও ওমান। বিপরীতে আশঙ্কাজনক হারে রপ্তানি কমে যাওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরাক, কুয়েত ও কাতার। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।